প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো, পড়ালেখা করছো নিশ্চয়ই। মৌসুমী কলেজের পক্ষ থেকে আমি রাজিয়া ম্যাডাম তোমাদের আইসিটি বিষয়ের অধ্যায় 2 অনলাইন ক্লাসে উপস্থিত হলাম। চলো আমরা এখন আলোচনা শুরু করি অধ্যায় 2 এর, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম বা নেটওয়ার্কিং নিয়ে। অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আমরা ফার্স্টে কিছু চিত্র দেখব। দেখো, দুজন ব্যক্তি সামনাসামনি কথা বলছে, কিছু ব্যক্তি আবার সামনাসামনি আলোচনায় আছে, আবার দুজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছে, আবার কয়েকজন ব্যক্তি দূরে বসে কথা বলছে। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে আমাদের কমিউনিকেশন সিস্টেমটা আমাদের কীভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের একদম প্রাথমিক যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে ডেটা কি, বা ডেটা কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি। তাহলে দেখো, কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান হতে অন্য স্থান কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর করার প্রক্রিয়া হচ্ছে ডেটা কমিউনিকেশন। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ডেটাটা কি। আমরা প্রতিদিন যে অনেক কথা বলি, অনেক গল্প করি, সব কিছুই আমাদের ডেটা। এই ডেটার মধ্যে আমরা যখন ডেটাটাকে সুন্দর করে সাজাবো তখন সেটা তথ্য বা ইনফরমেশন হবে। যেমন তোমার নাম, রোল, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার অ্যাড্রেস, এগুলি যখন আমরা সুন্দরভাবে একটা টেবিল আকারে সাজাবো তখন সেই ডাটাটা ইনফরমেশন বা তথ্যে পরিণত হবে। তাহলে প্রতিনিয়ত আমরা যে কথাগুলি বলি সবগুলি আমাদের ডেটার মধ্যে থাকে। এই ডাটাগুলি যখন কমিউনিকেট করবে সেটা কিসের মাধ্যমে? কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস। সেই ডিভাইস তোমার মোবাইল ডিভাইসও হতে পারে। ঠিক আছে, এখন আসলে ডাটা কমিউনিকেশনের উপাদানগুলি আমরা দেখি। 5টা উপাদান আছে যেটা নিয়ে ডাটা কমিউনিকেশন উপাদান হিসেবে আমরা ধরে নিব। সেগুলো হচ্ছে যে মেসেজ, প্রেরক, প্রাপক, মাধ্যম, প্রোটোকল। এখন মেসেজটা হচ্ছে কি, তুমি যে ধরে নাও তোমার ফ্রেন্ডকে তুমি ইমেল পাঠাচ্ছ, তাহলে এটা একটা কি মেসেজ। এই মেসেজটা তুমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে পাঠাবে। তাহলে সেটা পাঠানোর ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে আমরা একটু বুঝি। যখন তুমি ইমেল পাঠাবে বাংলাদেশ থেকে ধরো আমেরিকা তোমার কোনো ফ্রেন্ডের কাছে, তাহলে তুমি ইমেলে পাঠানোর ক্ষেত্রে তোমাকে তোমার একটা ইমেল আইডি থাকবে, যাকে পাঠাচ্ছ, যে বন্ধুটাকে পাঠাচ্ছ তারও একটা ইমেল আইডি থাকবে, নাহলে কি পাঠানো যাবে না। তাহলে আমরা যে মেসেজ পাঠাবো তার জন্য একটা কম্পিউটার লাগবে। আর প্রেরক হিসেবে আমরা যে যন্ত্রের মাধ্যমে পাঠাবো সেক্ষেত্রে আমাদের একটা মডেম লাগবে। প্রাপকও আমার একটা মডেম, অর্থাৎ অপর প্রান্তে তোমার যে ফ্রেন্ডের কাছে মেইলটা পাঠাচ্ছ সেখানে রিসিভ করার জন্য আরেকটা মডেম লাগবে। আর মাধ্যম হিসেবে কমিউনিকেশন চ্যানেল কাজ করবে, যেখানে আমরা বলতে পারি যে স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, আমার টেলিফোন তার, এগুলি হচ্ছে আমার কি ডাটা কমিউনিকেশনে মাধ্যম হিসেবে কাজ করবে। আর প্রোটোকলটা হচ্ছে কি, প্রোটোকল হচ্ছে তোমরা যখন ভিন্ন মেসেজগুলি পাঠাও, সেগুলি পাঠানোর জন্য একটা বিভিন্ন ডিভাইসগুলির মধ্যে যখন আমাদের কমিউনিকেশন করতে হয়, সমন্বয় করতে হয়, তখন প্রোটোকল, অর্থাৎ প্রোটোকল তোমাকে সেই মেসেজগুলি পাঠাতে কোন ডিভাইস থেকে আসছে সেটা বোঝাতে সাহায্য করবে। যেমন টিসিপি আইপি প্রোটোকল, যেটাকে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বলা হয়। তো তোমাদের যখন মেসেজ পাঠাবা সেটা কোন ডিভাইস থেকে সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা প্রোটোকলটা ব্যবহার করে থাকি। একটা চিত্রের মাধ্যমে আমরা একটু বুঝে দেখো, তোমরা এখানে যে আমার কম্পিউটার থেকে আমার সংকেত, যেটা ডিজিটাল সংকেত পাঠানো হচ্ছে, একটু আগে যেটা বললাম যে ইমেল পাঠানো হচ্ছে, সেটা যখন ডিজিটাল সংকেত যাচ্ছে, আমার মাধ্যম হচ্ছে টেলিফোন তার বা কমিউনিকেশন চ্যানেল, যেটা বললাম যে টেলিফোন তার অথবা তোমার স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো তোমার যখন ডেটাগুলি পাঠাবে, তো আমার অপর প্রান্তে যখন যাবে, আমার এই সংকেতটা ডিজিটাল সংকেত কম্পিউটার থেকে যাচ্ছে, তো সেটা আমাকে মাধ্যম ডিজিটাল সংকেত বুঝে না, সে অ্যানালগ সংকেত বুঝে। তাহলে মডেম করবে কি, এই ডিজিটাল সংকেতটাকে অ্যানালগ সংকেতে রূপান্তর করবে, অর্থাৎ মডুলেটর ডিমডুলেটর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম, যার কাজ হচ্ছে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে ডেটা পাঠাতে সাহায্য করে। এরপরে দেখো একটা মডেম, অপর প্রান্তে মডেম আছে, সেটা অপর প্রান্তে যে কম্পিউটার আছে তাতে মেল পাঠাতে সাহায্য করে। আর এভাবে ডেটা কমিউনিকেশন সিস্টেমে আমরা ডেটা কীভাবে পাঠাতে হয় নিশ্চয়ই বুঝতে পারছি। তারপর আসে এই যে ডেটা পাঠাবে তোমরা, ডেটা পাঠানোর ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে ডেটাটা কত স্পিডে যাবে সেটা আমরা বুঝতে পারবো ব্যান্ডউইথের মাধ্যমে।
অর্থাৎ ব্যান্ডউইথ হচ্ছে কি একটি নির্দিষ্ট সময় কোনো চ্যানেল দিয়ে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ হিসেবে পরিমাপ করা হয়। আর ব্যান্ডউইথ যত বেশি হবে ডাটা তত দ্রুত গতিতে যাবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ডাটা ট্রান্সমিশনের যে স্পিডটা সেটা হচ্ছে ব্যান্ডউইথ, এবং ব্যান্ডউইথের এককগুলো একটু দেখো যে বিপিএস বিট পার সেকেন্ড, কেবিপিএস কিলো বিট পার সেকেন্ড, এমবিপিএস মেগা বিট পার সেকেন্ড, জিবিপিএস হচ্ছে গিগা বিট পার সেকেন্ড, এরপর টিবিপিএস আছে। অর্থাৎ তুমি যত স্পিডে ডাটা পাঠানোর জন্য ব্যান্ডউইথ ব্যবহার করবে তত দ্রুত গতিতে ডাটা মাধ্যমের মাধ্যমে ট্রান্সফার হতে পারে। এরপরে আসো ডাটা ট্রান্সমিশন স্পিডটা কি, তাহলে আমরা একটু দেখি। এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তরের হারকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। আর ডাটা ট্রান্সমিশন স্পিডটাই হচ্ছে কি আমার ব্যান্ডউইথ। এখন আসলে ডাটা ট্রান্সমিশন স্পিডটা আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। অর্থাৎ ন্যারো ব্যান্ডটা আমরা এখন একটু আলোচনা আসি। ন্যারো ব্যান্ডটা কি, আমার যখন ব্যান্ডউইথের গতিটা 45 থেকে 300 বিপিএস হয়। বিপিএস হচ্ছে কি বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা স্থানান্তর হয় সেটাই হচ্ছে কি বিপিএস দিয়ে আমরা পরিমাপ করতে পারি। তাহলে 45 থেকে 300 বিপিএস হলে সেটা হবে কি ন্যারো ব্যান্ড। আর ন্যারো ব্যান্ড টেলিগ্রাফিতে যখন ডাটা স্থানান্তর করা হতো তখন ব্যবহার করা হতো। এখন দেখো ভয়েস ব্যান্ড, এই ব্যান্ডের গতি হচ্ছে 9600 বিপিএস। আর এটা ধীরগতির ডাটা স্থানান্তর ক্ষেত্রে ব্যবহার করা, অর্থাৎ টেলিফোন সিস্টেমে আমরা ভয়েস ব্যান্ডটা ব্যবহার করতে পারি। তারপরে আসো ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডে হচ্ছে সর্বোচ্চ উচ্চ গতি সম্পন্ন ডাটা ট্রান্সফারের জন্য আমরা ব্রডব্যান্ডটা ব্যবহার করি। এই যে আমরা ইন্টারনেট দিয়ে ডাটা ট্রান্সফার করি, এগুলি সবই ব্রডব্যান্ডের সাহায্যে করা হয়ে থাকে। তাহলে এখানকার গতি হচ্ছে যে কত, 1 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত উচ্চ গতির ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আমরা ব্রডব্যান্ডটা ব্যবহার করি। আর কোএক্সিয়াল ক্যাবেল, টুইস্টেড পেয়ার এবং অপটিক্যাল ফাইবার ক্যাবেলের ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আমরা ব্রডব্যান্ডটা ব্যবহার করব। তারপরে আসো ডাটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন পদ্ধতিটা কি, পদ্ধতিতে ডাটা এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এই ডাটাগুলি কি কি পদ্ধতিতে আমরা ট্রান্সফার হতে পারে সেইটাই হচ্ছে যে আমার ডাটা ট্রান্সমিশন মেথড। তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখি। যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা স্থানান্তর বা ট্রান্সমিট করা হয় তাকে ডাটা ট্রান্সমিশন মেথড বলা হয়। দেখো ডাটা ট্রান্সমিশন মেথডকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। তাহলে প্যারালাল ডাটা ট্রান্সমিশনের সংজ্ঞাটা আমরা একটু দেখি। যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলির মধ্যে একটি ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একই ক্লক পালসে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে। অর্থাৎ প্যারালালি আমরা যখন ডাটাগুলি পাঠাবো তখন সেখানে আমার একটা ক্লক পালসের থাকবে, সাথে ক্যারেক্টারগুলি সবগুলি বিট সমান্তরালভাবে ট্রান্সমিট হবে। এখন আমরা আসি ক্যারেক্টার বলতে আমরা কি বুঝি। ক্যারেক্টার হচ্ছে যে একটা অক্ষর যেটা আমরা 8 বিটের বাইনারি সংখ্যা ধারণ করে, ঠিক আছে। তাহলে এখন এই বিটগুলি কিভাবে ট্রান্সফার হয় আমরা একটু ছবির মাধ্যমে দেখি। দেখো একটু প্যারালাল ট্রান্সমিশন, সেন্ডার থেকে ডাটা যাচ্ছে, রিসিভার সেটা রিসিভ করছে। প্যারালাল ট্রান্সমিশনে যেটা সমান্তরালভাবে 8 বিটের একটা অক্ষরকে আমি যখন ট্রান্সমিট করব, কিভাবে ট্রান্সমিট হচ্ছে ছবির মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপর আসো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, যেটা যার ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টারের বিটগুলো একসাথে স্থানান্তরিত না হয়ে সিরিয়াল বা ধারাবাহিকভাবে যে কোনো দূরত্বে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে স্থানান্তরিত হয় তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে। আমরা একটু ছবির মাধ্যমে একটু দেখি। দেখো সেন্ডার থেকে রিসিভারে ডাটাগুলি যাচ্ছে সিরিয়ালি। এখানে দেখো মাঝখানে আমরা একটা কনভার্টার ব্যবহার করলাম, সেটা কি, সেন্ডার থেকে যখন ডাটা যাচ্ছে সেটা হচ্ছে আমার কি প্যারালাল ডাটা যাচ্ছে, আর প্যারালাল টু সিরিয়াল কনভার্টারের কাজ হচ্ছে কি এই ডাটাকে সিরিয়ালে পাঠানো। তাহলে কনভার্টারের কাজ যে যে ডাটাটা প্যারালাল যাচ্ছে সেটাকে সিরিয়াল কনভার্ট করে পাঠাবে। অপর প্রান্তে সেই ডাটাটা সিরিয়ালে যাওয়ার পর অপর প্রান্ত সেই রিসিভার সেটাকে প্যারালালি রিসিভ করবে, ঠিক আছে। তাহলে কনভার্টার দিয়ে আমরা কনভার্ট করে সিরিয়াল ট্রান্সমিশনের ডাটাগুলি পাঠাতে পারবো। এরপরে আসো বিট সিনক্রোনাইজেশন উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে আবার 3 ভাগে ভাগ করা যায়, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন।
তাহলে আসো আমরা ডেটা ট্রান্সমিশন মেথড শ্রেণীবিভাগটা একটু দেখি, যে দুই ধরনের ডেটা ট্রান্সমিশন হতে পারে, প্যারালাল ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে আবার তিন ভাগে ভাগ করা যায়: সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। এখন আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের কীভাবে ডেটা ট্রান্সমিট হয় সেটা একটু দেখব। আসো প্রথমে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এখানে যে ডেটা ট্রান্সমিশনের সংজ্ঞাটা আমরা আগে একটু দেখি। যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার থেকে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার অর্থ হচ্ছে যে অক্ষরটা আমার ট্রান্সমিট হবে। এটা ছবি দিয়ে আমি বুঝালাম। দেখো, একটা ক্লক পাস দেওয়ার পর এখানে যখন ডেটাটা তুমি পাঠাবা, ডেটা শুরু এবং শেষ বলে দিতে হবে, নাহলে ডেটা কে পাঠাচ্ছে, কার কাছে পাঠাচ্ছে বোঝা যাবে না। তাহলে সেন্ডার যখন ডাটা পাঠাবে সেখানে দেখানো হবে স্টার্ট বিট। ছবিতে তোমরা একটু দেখো যে আমরা স্টার্ট বিট একটা লেখা আছে, তার মানে ডাটা শুরু কোথা থেকে। এরপরে দেখো ছবিতে দেখাচ্ছে স্টপ বিট, অর্থাৎ যার কাছে রিসিভ যে করবে তার কাছে ডাটাটা যখন যাবে সেখানে স্টপ বিট দিয়ে আমাকে বোঝানো হবে যে ডাটাটা তার কাছে পৌঁছানো হলো। তাহলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে আমার কি করা হয়, সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা স্টার্ট বিট আমার স্টপ বিট দিয়ে ডাটা পাঠানোটা বোঝানো হয়, যাতে স্টার্ট শুরু কোথা থেকে ডাটা হচ্ছে, শেষ কোথায় ডাটা পৌঁছাবে, সেটার জন্য আমার স্টার্ট বিট এবং স্টপ বিটের ব্যবহার করা হয়। তারপরে আসো সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডাটা ক্যারেক্টার সমূহ ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। অর্থাৎ আগে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ছিল সেটা ছিল যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার না হয়ে একসাথে ক্যারেক্টার সমূহ ব্লক বা প্যাকেট আকারে 8 বিট করে ব্লকের ডাটাগুলি একটা ট্রান্সমিট হবে, সেটা হচ্ছে আমার সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। এখন দেখো আমরা একটা ছবির মাধ্যমে দেখি সিনক্রোনাসে আমার 8টা বিট একটা ব্লক বা প্যাকেট আকারে আমার সেন্ডার থেকে রিসিভারে যাচ্ছে, আর এটা হচ্ছে যে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির ডাটা পাঠানোর ছবি। এখন আসো আমরা একটু দুটোর পার্থক্যে যাই, অর্থাৎ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এবং সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য, যেটা আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্থক্যটা লাগে। তো দেখো একটু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন। প্রথমে আছে আমার সংজ্ঞা আমরা একটু আগে জানলাম যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডাটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। আর সিনক্রোনাস ট্রান্সমিশনে আমরা জানি যে যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডাটার ক্যারেক্টার সমূহ ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এখন আসলে 2 নম্বর পার্থক্য যেটা আমরা দেখি, যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক স্টেশনে প্রথমে ডাটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করার প্রয়োজন হয় না। আর সিনক্রোনাস ট্রান্সমিশনে কি করা হয়, প্রেরক থেকে ডাটা যখন পাঠাবো প্রাপকের কাছে যখন যাবে সেখানে আমার প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করার প্রয়োজন হয়। তাহলে আমরা একটু রিয়েল লাইফের কিছু উদাহরণ দিয়ে আমরা একটু বুঝি যে এই কথাটা আমরা কেন বললাম। সিনক্রোনাস ট্রান্সমিশন আর অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে তুমি যখন কোনো ইমেল পাঠাচ্ছ বা কোনো টেক্সট মেসেজ পাঠাচ্ছ সেটা আমরা জানবো যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে আমার ডাটাটা পাঠানো হচ্ছে। আর তুমি যখন সিনক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে যে তুমি যখন ডাটাটা পাঠাচ্ছ, যেমন ভিডিও কনফারেন্সে ডাটাটা যাচ্ছে বা টেলিকনফারেন্সে অথবা ইনস্ট্যান্ট মেসেজ চ্যাট, এই যে পাঠাচ্ছি ডাটাগুলি, এগুলো হচ্ছে কি সিনক্রোনাস ট্রান্সমিশন। তাহলে আমার যেটা আমাকে বুঝতে হবে যে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে যে সংরক্ষণ করার প্রয়োজন হয় না আমরা বললাম অ্যাসিনক্রোনাসে। প্রাথমিক স্টোরেজ ডিভাইসটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে যে আমার কম্পিউটারের যে স্টোরেজ ডিভাইস আছে আমরা নিশ্চয়ই জানি যে র্যাম, তারপরে ক্যাশ মেমোরি, তারপরে সেকেন্ডারি ডিভাইস হচ্ছে হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে আমার স্টোরেজ ডিভাইস। তাহলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে আমি যখন ইমেল পাঠাচ্ছি বা টেক্সট মেসেজ করছি আমার কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে এটা সংরক্ষণ করার দরকারই নেই। কিন্তু আমি যখন সিনক্রোনাসে ডাটাটা পাঠাবো তখন আমার অবশ্যই এটা প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে রাখতে হবে, যেটা আমরা আগে বললাম যে ভিডিও কনফারেন্স বা আমরা যে ইনস্ট্যান্ট মেসেজগুলি পাঠাচ্ছি, চ্যাট করি। ঠিক আছে, 3 নম্বর পার্থক্যে আসো। আশা করি তোমরা বুঝতে পারছো। এই সিস্টেমে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝে বিরতির সময় সমান হয় না অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে। আর সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লকের মাঝে বিরতির সময় সমান হয়। অর্থাৎ আমি যে ডাটা পাঠাবো
আমি যদি প্রত্যেকটা ডাটা পাঠানোর মাঝখানে 2 মিনিট করে বিরতি দিই, সেটা সবসময় সমান হবে সিনক্রোনাসে, কিন্তু অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে বিরতির সময় একই থাকবে না, অর্থাৎ টাইম ইন্টারভালটা আমার সবসময় সমান হয় না অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে। এরপর আসো 4 নম্বর পার্থক্য। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে আমার ট্রান্সমিশন দক্ষতা কম, অর্থাৎ ডাটা যে পাঠাবো তার দক্ষতাটা কম থাকবে, আর সিনক্রোনাসের দক্ষতাটা বেশি থাকবে। তারপরে দেখো 5 নম্বর পার্থক্য। পুরো ডাটা ট্রান্সমিশন হতে তুলনামূলকভাবে সময় বেশি লাগবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে, আর সিনক্রোনাস ট্রান্সমিশনে যখন ডাটা পাঠাবে সময় কম লাগবে। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে আমার 6 নম্বর পার্থক্য, যে ক্যারেক্টারের শুরুতে আমার অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমাকে স্টার্ট বিট এবং স্টপ বিটের বলে দিতে হবে বা প্রয়োজন হয়, কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশনে আমার স্টার্ট বিট এবং স্টপ বিট প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা এই পার্থক্যটা থেকে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের যেটা আমরা বুঝতে পারি যে একে তো সংজ্ঞা বলতে পারবো, তারপর এখানে সুবিধা অসুবিধাগুলো আমরা পাবো, আর এই দুইটার মধ্যে কোনটা ভালো আমার ডাটা ট্রান্সমিশনে সেটাও আমরা কি বুঝতে পারবো। এখন আসলে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের যে ব্যবহারটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি, কম্পিউটার হতে প্রিন্টারে ডাটা স্থানান্তরের জন্য অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, আর হচ্ছে কিবোর্ড থেকে ডাটা কম্পিউটারে স্থানান্তরের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা ব্যবহার করা হয়। এবার আসো সিনক্রোনাস ট্রান্সমিশন। কম্পিউটার থেকে কম্পিউটার ডাটা কমিউনিকেশনে, তারপরে এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে সিনক্রোনাস ট্রান্সমিশনটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে। এখন আসো, এটা বাড়ির কাজ দিচ্ছি, তার আগে আরেকটা আছে যে আমাদের আইসোক্রোনাস। এটা হচ্ছে যে আমার সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস দুইটারই বৈশিষ্ট্য বহন করবে, যেটা তোমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের যে ক্লাস অডিও ভিডিও সিস্টেম, এটা হচ্ছে আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম। তো এখন আমাদের মোটামুটি আজকে যে আলোচনা করলাম সেটার উপরে আমি একটা তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, তোমরা এটা বাসায় অনুশীলন করবে প্রত্যেকটা টপিকসে, যাতে তোমরা বুঝে সৃজনশীলটা অনুশীলন করলে তোমাদের বুঝতে সুবিধা হয় যে তোমাদের কিভাবে কোশ্চেনের উত্তর করতে হয়। তাহলে একটু দেখো যে আমি একটা সৃজনশীল কোশ্চেন তোমাদের বাড়ির কাজ হিসেবে দিচ্ছি, বাসায় তোমরা নিজেরাই করবে। এ ধরনের আরও আছে তোমার বইতে, তোমরা অবশ্যই এগুলি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার মাধ্যমে তুমি তোমার একটা ভালো ফলাফল নিতে পারবে। তাহলে দেখো সৃজনশীলে ডেটা ট্রান্সমিশনে আমার এখানে একটা ছবি দেওয়া আছে, উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এখানে একটা ছবি। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে জ্ঞানমূলক যে কোশ্চেন, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড কি, আমরা এটা একটু আগে পড়লাম। তারপর আসো ব্যান্ডউইথ 9600 বিপিএস বলতে কি বুঝো। তাহলে তোমাকে দেখো ডেটা ট্রান্সমিশন স্পিডেরই আমার যে ব্যান্ডউইথ যেটা ছিল যে তিনটা ছিল, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তাহলে সেখানে আমার প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের স্পিডটা দেওয়া আছে, এই স্পিডটা তোমরা অবশ্যই পড়বে, সাথে উদাহরণ যেটা দেওয়া আছে, যেমন ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদেরকে টেলিগ্রাফিতে, ভয়েস ব্যান্ডে টেলিফোনে, ব্রডব্যান্ড উচ্চগতি ইন্টারনেট, এই যে এই ব্যাপারগুলো তোমাদের একটু উদাহরণগুলো একটু মনে রাখতে হবে, যাতে তোমরা ক্রিয়েটিভ কোশ্চেনগুলো বুঝতে পারো যে আমার কোশ্চেনটা এই ডাটা ট্রান্সমিশন স্পিড থেকে দেওয়া হচ্ছে না ডাটা ট্রান্সমিশন মেথড থেকে, তোমরা যাতে বুঝতে পারো। তারপর আসো 3 নম্বর কোশ্চেন, যে উদ্দীপকে উল্লিখিত প্রবাহ চিত্রটি বর্ণনা করো। অর্থাৎ আমাকে যে চিত্রটা দেওয়া আছে এটা আমাকে বর্ণনা করতে হবে, আর এটা নিশ্চয়ই পারবে। 4 নম্বর হচ্ছে যে ডাটা ট্রান্সমিশনে 2 এবং 4 নংয়ের ভূমিকা কি, এটা আমরা পড়ে ফেলছি, আশা করি তোমরা পারবে, বাসায় অনুশীলন করবে, আর অনুশীলনের মাধ্যমে আইসিটি তোমরা একটা ভালো প্র্যাকটিস তোমাদের হবে। তা আজকে আমরা এতটুকু পর্যন্ত ক্লাস করলাম, আর নেক্সটে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে এতটুকু পর্যন্ত রাখি। খোদা হাফেজ।